এখনো আমরা মৌলবাদের আকারায় আমরা জমে আছি। পরপর আমরা মৌলবাদের আকারায় আমরা কাম্য হচ্ছি। আমরা আমেরিকার মাটিতে কোনো সনাতন মরতে শুনি না, কানাডার মাটিতে কোনো সনাতন মরতে শুনি না, আমরা অস্ট্রেলিয়ার মাটিতে কোনো প্রচন্ড দাসকে মরতে শুনি না। আমরা শুধু মরতে শুনি, আমরা শুধু লাঞ্ছিত হতে শুনি, অত্যাচারিত হতে শুনি। এই বাংলাদেশে কে আমাদের অপরাধ, কে আমাদের অপরাধ? এই যে আপনি যদি সবকিছু পাচ্ছেন, ঐতিহাস না রাখলেও 24 আগস্টের পরে স্বাধীনতার শপথের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সেখানে সবাই শুনে আসছে একটি সরকারের প্রধান সনাতনী সেই কথাকে নিয়ে আপনারা একটা নির্বাচনে সনাতনী সমাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সকল তাদেরকে ভোট দিয়ে আজকে জাতীয় সনাতন সংসদের প্রতিনিধি বানিয়েছেন। কিন্তু সে আশা সে স্বপ্ন আমরা বিএনপি সরকারকে সংসদে পাঠিয়েছি, তার প্রতিফল আমরা কি পেলাম? আজকে এই দিনও আমাদেরকে আমাদের গতি নিয়ে আমাদেরকে এভাবে এখানে প্রতিবাদ করতে হচ্ছে। তাই বিনয়ের সাথে সত্তার সাথে এই দেশের প্রতিপক্ষ হিসেবে আমি সবাইকে কৃতজ্ঞতার সাথে আহ্বান জানাচ্ছি। আসুন পৃথিবীর সাথে হাত মিলিয়ে এই বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র হিসেবে আমরা বিনির্মাণ করি। নয়তোবা আমরা আপনারা যারা মৌলবাদী রাষ্ট্র নিয়ে এই প্রতিপক্ষের উপর আপনারা নানাভাবে আক্রমণ করছেন, সেভাবে যদি আপনারা এগিয়ে যান সেই প্রতিফল আপনাদেরকে দিতে হবে। প্রকৃতি আপনাদেরকে ক্ষতি করবে না। আর কথা না বাড়িয়ে আবারও বাংলাদেশের অন্যতম সংগঠন জাগো হিন্দু পরিষদের উত্তর সফলতা কামনা করে আজ সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের সাথে যে সকল সনাতনী ব্যাংক যারা আমাদেরকে ধর্মের শিক্ষার জন্য, ধর্মীয় আনন্দ দেওয়ার জন্য সব সময় আমাদের সাথে ছিল, সনাতন ব্যাংক দলটি আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, সনাতনী ব্যাংক কৈলাস আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে, আমাদের সাথে পোষণ করেছে পরশুরাম, সনাতনী ব্যাংক, বিপন্ন যারা যারা আমাদের সাথে সমর্থন দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে সমর্থন দিয়ে একত্রতা পোষণ করেছেন বাংলাদেশ সনাতন পার্টি চট্টগ্রাম জেলা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, কেন্দ্রীয় কমিটি সহ উপস্থিত আছেন সনাতন পার্টির। আমি এবার যে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে জাগরণ পরিষদ রান্না দানা কমিটির নেতৃবৃন্দরা এখানে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয় হিন্দু সংহতি আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। প্রিয় ভাইয়েরা, আমরা খুব শান্তি এবং সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটা করছি। আপনাদের পদ্ধতির আহ্বান থাকবে, আপনারা এই প্রোগ্রাম শেষে আমরা ফেরানি হয়ে এখানে একটি স্লোগান দিয়ে আমরা এখানে প্রোগ্রামটা শেষ করবো। এবার যে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। গোপাল কুমার তালুকদার, সনাতন পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। বাংলাদেশ সনাতন পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজকে এখানে মানববন্ধন বিক্ষোভ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন, আমি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে আপনাদের জাতির স্মরণে বিনম্র চিত্তে প্রণাম জানাচ্ছি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের ধর্মের আরাধ্য দেবতা শ্রীরামচন্দ্রের প্রতিকৃতিতে এবার যারা জোতা নিক্ষেপ করেছে, ধর্মীয় অবমাননা করেছেন, আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা এখনো পর্যন্ত বিচারের আওতায় আসে নাই। আমি আজকে এখানে চট্টগ্রামের প্রেস ক্লাবের সামনে গিয়ে বলছি, আপনারা যারা প্রশাসনের দায়িত্বের মধ্যে আছেন, বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ
আপনারা ওদেরকে যারা উশৃঙ্খল করেছেন, যারা এই কর্মসূচি অবমাননা করেছেন, আমি তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অভিনন্দন অনুরোধ জানিয়ে বাংলাদেশ সনাতন পার্টি বিএসপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আগত আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সভাপতির চরণে আমি প্রণাম জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় শ্রীরাম। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সংক্ষিপ্তভাবে হিন্দু সমিতির চট্টগ্রাম মহানগরের সভাপতি সুমারানী দাসকে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আমার নমস্কার। জাগো হিন্দু পরিষদ জাতীয় সনাতন পার্টি বিভিন্ন সংগঠনের নেতারা বড় ভাইয়েরা এখানে উপস্থিত আছেন। সবাইকে আবার আমার নমস্কার। আর এখানে এই যে রামনবমীর এই আমাদের প্রতিষ্ঠাটা আশীর্বাদ হয়ে গেছে, বাকি আছে সেটা নিয়ে এক অগ্রবাদী দল প্রবর্তন দিচ্ছে। এটা নিয়ে এত সরকারি কেন দিতে পারে আমি বুঝি না। রামকে এমনিতে সবাই আগে ভয় করতো, যেমন রামকে কত যুদ্ধ করে লঙ্কায় যুদ্ধ করে সে রাম সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, সেই রাম আবার বাংলাদেশেও প্রতিষ্ঠিত হবে। এইটা বাংলাদেশের সনাতনীদের একটা চ্যালেঞ্জ। বাংলাদেশের সনাতনীদের প্রত্যেক ঘরে রাম বিগ্রহ প্রতিষ্ঠিত হবে, প্রত্যেক জনতারায় রাম বিগ্রহ প্রতিষ্ঠিত হবে। এটাই সনাতনীদের একটা চ্যালেঞ্জ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীরাম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি টিম্পল পাল সংগঠন। জয় শ্রীরাম। নমস্কার সকলকে। আয়োজিত যে শ্রীরামচন্দ্রকে অবমাননার অপরাধে যে মানববন্ধন কর্মসূচি রয়েছে সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। যারা যে শহীদি জনতারা আমাদের শ্রীরামচন্দ্রকে অবমাননা করেছে, এটা যদি ঠিকমতো কিছু হইতো তাহলে বাংলাদেশে কিন্তু আজকে সনাতনীরা থাকতে পারতো না। তো আমি সরকারের কাছে, সরকার এই জিনিসগুলো বুঝে শুনে সব কিছু করে, তারপরেও আমি সরকারের কাছে অনুরোধ জানাবো যে আমাদের বীর আরাধ্য রামচন্দ্রকে অবমাননার অপরাধে যারা অবমাননা করেছে দ্রুত তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাই। এটা নিয়ে আমি অলরেডি পলাশবাড়ি থানায় একটা অভিযোগ দায় করি। পলাশবাড়ি থানার ওসি মহোদয় নিয়ে তো এরপরে আমাদের যে সনাতনীদের উপর ঘটে যাওয়া অন্যায় অত্যাচার সবকিছুর বিচার দাবি জানাই। তো সকলে রাজপথে থাকুন, আমাদের অধিকার আদায় করুন। জয় শ্রীরাম। ধন্যবাদ। আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন, বাংলাদেশ সনাতন কল্যাণ পরিষদ। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার পক্ষ থেকে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায়ের বাংলাদেশের লক্ষ সনাতনী সম্প্রদায়ের লক্ষ কণ্ঠস্বর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংস্কৃতি বিভাগের সম্মানিত অধ্যক্ষ, সনাতন বিদ্যার্থী সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক কৌশল ভরত চক্রবর্তীকে সকল বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসেন 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 তো আসেন। আসি যাবেন ওদিকে দাঁড়াইতে পারবে, ব্যবস্থা করে দেবো। বিপ্লবী উপস্থিতি এই চট্টগ্রামের আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে এসে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সনাতনীদের অবস্থা এরকম যে আমাদের প্রত্যেকটা শুক্রবার যেন কাটে শুধু প্রতিবাদ কর্মসূচিতে
নেই। গত শুক্রবারও কিন্তু আমরা এই প্রতিবাদ জানিয়েছি এই বিষয়টি। আজকে এখন এই শুক্রবারও আমরা ঠিক সেম আমরা প্রতিবাদ জানাচ্ছি। অর্থাৎ আমরা দেখছি যে আমাদের এমন একটি কলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে যে প্রতি সপ্তাহে বা প্রতি নিয়মিতভাবে এমন ঘটনা ঘটে যাচ্ছে যে আমাদের এই শুক্রবারগুলোতে যে মানুষ যে একটু শান্তিতে থাকবে, সেই শান্তিতে থাকার কোনো জো নাই। এমন একটি বিষয় নিয়ে আমরা এসেছি আজকে প্রতিবাদ করতে। আপনি দেখুন, সেটি যে বাংলাদেশ সংবিধানকে পুরো বুড়ো আঙ্গুলি দেখিয়ে কিছু মানুষ, কিছু মৌলবাদী মব সন্ত্রাসী তারা যে কাজগুলো করেছে, তারা বাংলাদেশ সংবিধানের 2 ক কে ভঙ্গ করেছে, তারা বাংলাদেশ সংবিধানের 12তম অনুচ্ছেদকে ভঙ্গ করেছে এবং তারা সর্বশেষ 41তম অনুচ্ছেদকে বাংলাদেশ সংবিধানে তাকে পুরো আঙ্গুল দিয়েছে এবং সেখানে যে বলা আছে 41তম অনুচ্ছেদে যে বাংলাদেশের যে কোনো নাগরিক, যে কোনো ধর্মাবলম্বী তার যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সে করতে পারবে, নির্মাণ করতে পারবে, পরিচালনা করতে পারবে, স্বাধীনভাবে যে কোনো কিছু করতে পারবে। তাহলে যে কোনো হিন্দু সম্প্রদায়ের, তাহলে সেখানে হিন্দু সম্প্রদায়ের সম্পত্তির মধ্যে তাদের মন্দির মধ্যে যদি ভগবান শ্রীরামচন্দ্রের একটা ভব্য মন্দির ভব্য প্রতিমা তৈরি হয়, সেখানে আপনাদের সমস্যা কোথায় ভাই? বাংলাদেশে কি সমস্ত বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতিষ্ঠান নাই যে দূর থেকে দেখা যায়? আসলে সকল ধর্মাবলম্বীদের আছে, যেমন মুসলিম সম্প্রদায় আছে, বৌদ্ধ সম্প্রদায় আছে, খ্রিস্টান সম্প্রদায় আছে। তাহলে হিন্দু সম্প্রদায় কি সমস্যা? ভাই, সমস্যাটা আপনাদের মনের মধ্যে সমস্যা। এই মনের যে কালিমাকে দূর করুন আপনারা। এই যে আমরা অনেক বক্তারা ভুলে বলেছি যে ভগবান শ্রী রামচন্দ্রকে অপমান করেছে। আরে ভাই, ভগবান শ্রী রামচন্দ্রকে কি অপমান করবে? তিনি তো ভগবান, তিনি সবথেকে ঊর্ধ্বে, তিনি দ্রষ্টা পুরুষ, তিনি সুখ দুঃখ সম দুঃখ সবকিছু তিনি দেখেন, তিনি তো কর্মফল বিধাতা। তার আবার কিসের অপমান? অপমান এই যে যারা করেছে, তারা করেছে বাংলাদেশের এই সাম্প্রদায়িক সংস্কৃতিকে অপমান করেছে, পুরো আঙ্গুল দেখিয়েছে। অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে বাংলাদেশের সম্প্রীতি, বাংলাদেশের মানবতা, বাংলাদেশের স্বাভিমান, বাংলাদেশের গরিমা। ভগবান শ্রীরামচন্দ্রের কি অপমান? রবীন্দ্রনাথ বহু আগে বলে গেছে। আমি সেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে চাই, পেঁচা রাষ্ট্র করে দিল পেলে কোন ছুতা, জানো না আমার সাথে সূর্যের শত্রুতা। যে পেঁচা যদি বলে যে আমার সাথে, জানো আমি দিনের বেলা, পেঁচাকে জিজ্ঞেস করা হলো যে পেঁচা তুমি কেন দিনের বেলা বেরোও না? বলে যে আমার সূর্য আমার শত্রু, তাই বেরোই না। তাহলে এই মৌলবাদী মব সন্ত্রাসী, তুমি ভগবান শ্রীরামচন্দ্রের একটা ছবিতে তুমি অসভ্যতা করছো তোমরা হয়ে, তাতে কি ভগবান শ্রীরামচন্দ্র অপমান হয় না? তুমি বরঞ্চ তোমার পারিবারিক শিক্ষাকে জানান দিচ্ছ যে তুমি কি শিখে এসেছো, তোমার শিক্ষা প্রতিষ্ঠানকে জানান দিচ্ছ যে তোমার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তুমি কি শিখে এসেছো, তোমার পিতামাতাকে জানান দিচ্ছ যে তোমার পিতামাতা তোমাকে কি শিক্ষা দিচ্ছে, তোমার শিক্ষাগুরুকে জানান দিচ্ছ, কারণ তোমার শিক্ষাগুরু তোমাকে কি শিক্ষা দিচ্ছে। বহু আগে কালিদাস লিখে গেছে যে শিক্ষককে দেখে ছাত্রকে চেনা যায়, তোমাদের আচরণ দেখে তোমাদের শিক্ষককে চেনা যায়, তোমাদের বাবাকে চেনা যায়, তোমাদের পরিবারকে চেনা যায়, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে জানা যায়। দাবি আজকে অনেক দিন হয়ে গেছে। আমি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আমরা অনুরোধ করেছি বিভিন্ন প্রোগ্রামগুলোতে, বিভিন্ন বিক্ষোভ সমাবেশগুলোতে, যে আপনারা এই যে কাজগুলো বাংলাদেশের সংস্কৃতি নষ্ট করছে যারা, তাদের অতি দ্রুত আপনারা গ্রেফতার করবেন। এখন পর্যন্ত আমরা সেগুলো দেখছি না। আমরা যেমন আন্দোলন করছি, আমরা সরকারের বিভিন্ন জায়গায় যোগাযোগও করছি, তাদের আমরা অনুরোধও করেছি। আজকেও আমি সরকারের উচ্চ পর্যায়ে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী একজন বিশেষ সহকারী, তিনি আমাদের সংখ্যালঘুদের জন্য দায়িত্বপ্রাপ্ত একজনকে দেওয়া হয়েছে। তার সাথেও দীর্ঘক্ষণ বিষয়গুলো নিয়ে আলোচনা আমি বলেছি, অনুরোধ করেছি এই বিষয়গুলো দিয়ে আপনার একটু স্টেপ নেওয়ার জন্য। তো আমি বলতে চাই, যেই গাইবান্ধার এই বিষয়গুলো নিয়ে হচ্ছে, সেই গাইবান্ধা নামটি কোথা থেকে এসেছে বলেন তো? সেই গাইবান্ধা সরাসরি আমাদের সনাতন ঐতিহ্যের সাথে যুক্ত। মহাভারতে আপনারা দেখেছেন বিরাট রাজা, সেই বিরাট রাজা, আপনি যদি এখনো বেশি কিছু দরকার নাই, আপনি যদি উইকিপিডিয়াতে যান গাইবান্ধা ইতিহাস, শুধু উইকিপিডিয়াতে যান, দেখুন গাইবান্ধার ইতিহাস কি, স্পষ্ট করে গাইবান্ধার ইতিহাসে লেখা আছে যে 5200 বছর আগে বিরাট রাজা 60,000 গাভী যেখানে বাঁধা হতো, এত গাভী বাঁধা হতো দেখে তার গাভী চারণ ক্ষেত্র ছিল এই গাইবান্ধা। এই কারণে জায়গাটা নাম গাইবান্ধা। তাহলে সরাসরি আমাদের মহাভারতের সাথে সম্পর্কিত একটা পৌরাণিক একটা স্থান। সেই জায়গাটায়
দেখবেন এই গোবিন্দগঞ্জ বা সুন্দরগঞ্জ, সেখানে রংপুরে যে তাজহাট জমিদার, তাদেরই নামে হয়েছে, তাদেরই অবদানে হয়েছে। যেই পলাশবাড়িতে এই সমস্যা, সেই পলাশবাড়িতে ওইখানের যে স্থানীয় হিন্দু জমিদার, তাদের 101টা দিঘিকরণ তারা করেছে। সেই দিঘির জল আপনারা পান করছেন না? 101টা দিঘির জল কারা পান করছে? সংখ্যাগরিষ্ঠরাই পান করছেন। সংখ্যালঘুরা কতটুকু? ওখানে তো 6% হিন্দু, 7% হিন্দু। তাহলে আপনারা এটা সুবিধা নিচ্ছেন না? তাহলে আমি বলবো যে ভাই, নিজের ভালো পাগলেও বোঝে। আজকে ওখানে যদি একটা ভগবান রামচন্দ্রের 81 ফিটের একটা প্রতিমা হয়, দেশ বিদেশ থেকে আসবে, পশ্চিমবাংলা থেকে মানুষ দেখতে আসবে, আসাম থেকে আসবে, ত্রিপুরা থেকে আসবে, ঝাড়খণ্ড থেকে আসবে, শুধু বাঙালি জোন না, নন বেঙ্গলি জোন থেকে দেখতে আসবে। এতে কি আমাদের দেশের উন্নয়ন হবে না? দেশের রেভিনিউ আসবে না? বলেন, দেশের কল্যাণের কথা একবার চিন্তা করেন না, শুধু নিজেদের একটা সংকীর্ণতা নিয়ে আপনারা বসে আছেন। তা আমি আপনাদের বলবো, আপনারা এই জায়গাগুলো থেকে আপনারা এই চিন্তা থেকে উঠবেন এবং সরকারকে আমি অন্যতম তিনটি দাবি জানাবো। কি জানাবো? যে যেটি প্রশাসনের ইঙ্গিতে যেভাবে ওই প্রতিমা তৈরি করা বন্ধ, স্থগিত করা হয়েছে, সেটা অতি দ্রুত কাজ শুরু করতে হবে সেই ইচ্ছানে। এবং এই হরিদাস দাস, তিনি একটা নিরাপত্তাহীনতায় আছেন, আমি তার নিরাপত্তা বিধানের জন্য সরকারের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করছি। এবং এই সকল মৌলবাদী, মত সন্ত্রাসী, ভগবান শ্রীরামচন্দ্রের অভব্যতা, অসভ্যতা, কুরুচিপূর্ণ আচরণ করছে, এগুলোকে সবগুলোকে ভিডিওতে দেখা যাচ্ছে, এগুলোকে ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে। তো আমি এই দাবি জানাচ্ছি। পরিষদে একটি কথা বলবো, আমি চট্টগ্রামে থাকি। তো আমি আপনারা দেখেছেন, আমি বক্তব্য দেওয়ার আগে যত মানুষ বক্তব্য দিয়েছে, অনেকে সবার একটা কমন দাবি ছিল, আপনারা লক্ষ্য করেছেন। বলেন তো সেই কমন দাবিটা কি? বলেন তো। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তি। যত বক্তা বলেছে একটা কমন দাবি। আমরা এই চট্টগ্রামের মাটি থেকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং ওনার সাথে, এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর সাথে আরেকজন ব্রহ্মচারী রঙ্গনাথ, এদের এরকম ভাবে তারা মিথ্যা মামলায় তারা বন্দী কারাবন্দী আছে, তাদের মুক্তি দাবি করছি। এবং চট্টগ্রামে যত মিথ্যা মামলা দিয়ে প্রচুর মানুষকে, প্রচুর যুবক তরুণকে গ্রেফতার করেছে, সেই মামলাগুলো প্রত্যাহার সরকারের কাছে অনুরোধ করছি যে আপনারা বসে এরকম আপনারা একটা কমিটি করে যাচাই বাছাই করে এই মামলাগুলোকে প্রত্যাহার করুন এবং সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মনে কিছুটা একটা মনের হৃদয়ের মধ্যে তারা যেন একটু শান্তি পায়। কারণ এই বিষয়গুলো যদি হয় তাহলে তারা শান্তি পাবে। এবং আমি এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকনের সন্ন্যাসী, আমি ঢাকা ইসকনের এই যে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী সাধারণ সম্পাদক, তিনি সহ চট্টগ্রামে 3টি বড় বড় প্রতিষ্ঠান, প্রবর্তক মন্দির, নন্দনকানন মন্দির এবং কুটুইখা মন্দির, এই 3 মন্দিরের অধ্যক্ষ সহ ঢাকা চারুচন্দ্র সহ আপনারা 4 জন মিলে বসে সরকারের আপনারা সরাসরি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির ব্যাপারে আপনারা কথা বলবেন। আপনারা ব্যক্তিগতভাবে হয়তো আপনারা ভেতরে কাজ করছেন, কিন্তু আপনারা প্রকাশ্যে চিন্ময় কৃষ্ণ দাসের, আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা সনাতনী সম্প্রদায় যেহেতু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি কামনা চাচ্ছি, সকল প্রোগ্রামে চাচ্ছি, আপনারা প্রকাশ্যভাবে কৃষ্ণ চারুচন্দ্র দাসের নেতৃত্বে চট্টগ্রামে বৃহৎ 3টি মন্দিরে আপনারা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইবেন বলেন। এবং এই রথযাত্রার প্রোগ্রামে আপনারা যদি তার মুক্তি না চান, আমরা বিষয়গুলো, আমরা সংখ্যালঘু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়গুলো আমরা বিষয়গুলো আমাদের কাছে ভালো লাগবে না আপনারা যদি তার মুক্তি না চান। আর একটি ব্যাপার, চিন্ময় কৃষ্ণ দাসের যে ইসলাম থেকে আপনারা যে বহিষ্কার করেছিলেন মিথ্যা অভিযোগে, সেই বহিষ্কার চারুচন্দ্র দাসকে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে আমি প্রত্যাহারের অনুরোধ করছি। তাকে বহিষ্কার করেছেন এবং চারুচন্দ্র দাস, আপনি একজন ব্রহ্মচারী, আপনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য সরাসরি কথা বলবেন এবং আমরা অতি দ্রুত এই রথযাত্রার আগে আমরা সেটা দেখতে চাই। এই অনুরোধ আপনাদের কাছে রইল এবং আপনারা যারা এই আয়োজন করেছেন আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমরা ঐক্যবদ্ধভাবে এভাবে কাজ করে যাবো, সবার কল্যাণ হোক, শান্তি শান্তি শান্তি। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় মা কালী। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য রয়েছে আছেন সনাতনী সম্প্রদায়ের অন্যতম সংগঠক
সনাতন সংগঠকের প্রতিষ্ঠাতা সভাপতি ধন্যবাদ। এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ আছে চন্দ্রেশ্বরী মন্দিরের পুরোহিত রাজেশ চক্রবর্তী মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, শ্রী চন্দ্রেশ্বরী মায়ের মন্দিরের পক্ষ থেকে মায়ের আশীর্বাদ আপনাদের প্রার্থনা করছি। আমরা যে বিষয় নিয়ে হয়েছি একটা বুঝতে হবে যে এই বিষয়টা হচ্ছে মূল বীজটা হচ্ছে দ্বিতাত্মিক তত্ত্ব। 1942 সাল থেকে যেটা শুরু তখন থেকে এই পর্যন্ত এই বঙ্গের যে সনাতন সম্প্রদায় আছে তারা শান্তি পায়নি, সবসময় স্বাধীনতা পেয়েছে, সেটা প্রলম্বিত হয়েছে। আর একটা কথা বলতে চাই, আমাদের ঠাকুর দেবতা এত ঠুনকো নয় যে অপমান করলেই আমাদের বিশ্বাসটা চলে যাবে। পরিণতিটা আপনারা দেখেন, গদা ইকবালের ব্যাপারে দেখেছেন, শেখ হাসিনার পিরিয়ডে যতগুলো সনাতন সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে তার একটাও বিচার হয়নি। পরিণতিটা দেখেন, 42 ঘন্টাও সময় পাইনি দেশ ছেড়ে পাঠিয়ে। এখন আমাদেরকে দেশ ছাড়া করার জন্য অনুপ্রাণিত করছে। একটা জিনিস মনে রাখবেন, একটা পুকুরের মধ্যে, একটা বাগানের মধ্যে যদি সব ফুল থাকে তবেই সেটা বাগান হয়, আর যদি ফুল আর মাছ একটা না থাকে সেটা পুকুরও হয় না, বাগানও হয় না। আর বাংলাদেশে এবং ভারতবর্ষে সংখ্যালঘু সমভাবে যদি না থাকে তাহলে তার অস্তিত্বও থাকবে না। আর বাংলাদেশে সনাতন সম্প্রদায়রা এখন কেনাও গিয়ে ভাই মারিলেও যাইত না, উড়াইলেও যাইত না, বিছানারা লইছে। সারা বিশ্বের সনাতনী সম্প্রদায়কে আহ্বান করব, অন্তত বাংলাদেশ না সনাতন সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষায় এবং শ্রীরামকে যে অপমান করা হয়েছে তার জন্য আপনারা সবাই একমত হবেন, সব জায়গায় এই অবস্থা তুলবেন। আর রাষ্ট্রপ্রধান তারেক সাহেবকে, মাননীয় প্রধানমন্ত্রীকে একটা অনুরোধ করছি, চিন্ময় প্রভু কিন্তু আপনার সাথে কথা বলেছিলেন, আপনার সাথে ভিডিও স্ক্রিনে কথা বলেছিলেন, আমাদের অধিকারের কথাগুলো আপনাকে জানিয়েছিলেন। উনি ছিলেন ভীষণভাবে, তাহলে কিভাবে উনি ওই লোককে মারতে পারে, উনিকে মারার মামলা দিলেন? আপনি এসেছেন, এতদিন হয়ে গেছে, আপনি রেনবো সরকার করবেন বলেছিলেন, রেনবো আমরা দেখতে পাচ্ছি, আমাদের রক্তে রাঙিয়ে যাচ্ছে দেশ। চলন 4টে মানুষকে পুড়িয়ে মারা হলো, এখনো বিচার হচ্ছে না। একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটি কাজের সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা সংখ্যালঘু, সেটা আপনার স্বীকৃতি দেন। আমাদের দাবি দেওয়া ভূমি সম্পদগুলি দেওয়ার ক্ষেত্রে আমরা সবাই বাঙালি হয়ে যাই, আবার অন্যদিকে গেলে সংখ্যালঘুর অস্তিত্বটা আমরা দিতে চাইবো না। কেন? আমাদের অধিকারটা দিতে হবে, আমাদের সম্পদের এবং রাষ্ট্রীয় ক্ষমতায় ভাগটা দিতে হবে। আর যারা ওখানে বসে আছে আমাদের সনাতনী হয়ে আওয়াজ তুলতে পারে না, কপালে সিঁদুর তুলে ফেলে, কপালে টিপ তুলে ফেলে, পারলে শঙ্কটা আঁচল দিয়ে মুড়িয়ে রাখে, সেই ধরনের সনাতনীদের আমরা ওখানে দেখতে চাই না। আমরা চাই আমাদের অধিকার অস্তিত্ব যেখানে রক্ষা হবে সেখানেই দাঁড়াবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সনাতনী সম্প্রদায়ের যে পরিচিত মুখ, জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি শ্রীযুক্ত বাবু আয়ান সোনা মহোদয়কে। আমাদের সবাইকে আমার সমস্ত দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন
আজকে আমি মনে হয় আমার জন্মের পরে প্রথম কোনো রাজপথের আপনাদের দুঃখজনক এ ধরনের একটা আয়োজনের সমাবেশ হয়েছি। আমি আসলে ইনডোর মানুষ, আউটডোর বক্তব্য দিতে আমি পারদর্শী না। তবে আজকের আয়োজনটা খুব দুঃখজনক। সেখানে যে দেশে স্বাধীনতা অর্জনের এত বছর পরও সনাতনীদের সাম্প্রদায়িক আক্রমণ হচ্ছে, সেখানে এখনো পর্যন্ত রামচন্দ্র দেবের মতো সনাতনী সম্প্রদায়ের একদিকে জোতা মেরে আঘাত করা হচ্ছে, আর আঘাতের পরও এখনো পর্যন্ত কোনো বিচার হচ্ছে না। সেই বিচারের বাণীতে আজকে সনাতনী রাজপথে নামবে, এটা অত্যন্ত দুঃখজনক, আমাদের জন্য বেদনাদায়ক। আমি বলবো সরকারের কাছে ভাষায় ফিরে যেতে আপনি সহায়তা করুন। ভাষায় ফিরে দিয়ে সেই তহিল জনতা যারা অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে, তাদের বিচার অবিলম্বে কার্যকর করুন। বিচার আওতায় তাদেরকে এনে সনাতনীদের হৃদয়ের বেদনাত্মাকে আপনি আপনার প্রশাসন তাদের পাশে দাঁড়াবে, এটাই আমার প্রত্যাশা। আমি বেশি কিছু বলবো না, শুধু বলবো সব সরকার স্বাধীনতার পর থেকে এই দেশের সনাতনীদেরকে একের পর এক ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আমরাও কিন্তু মাঠে নেমেছিলাম বিগত নির্বাচনে সনাতনীদের ভোট চাইতে। আজকে কিন্তু আমি বেদমুক্ত হৃদয়ে আপনাদের রাজপথে নামতে হয়েছে, আজকে রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমি আহ্বান করব এই সনাতনীদেরকে রাজপথ থেকে অবিলম্বে বাসায় ফিরে যেতে সহায়তা করুন। আমরা চাই না আমাদের কোনো সাম্প্রদায়িক আক্রমণে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। একের পর এক সাম্প্রদায়িক আক্রমণের পরও সেই বিষবাক্য এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশে গেড়ে বসা সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে কোনো সরকার এগিয়ে আসেনি। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান করব, ধর্মীয় অনুভূতিতে আঘাতের জন্য আপনারা রাজপথে নেমেছেন, কিন্তু শৃঙ্খল এবং একটা সাম্প্রদায়িকতা আমাদের সবাইকে সবসময় একটা রক্ষা করা প্রয়োজন মনে করি। আজকের আয়োজক জাগরি হিন্দু পরিষদকে আমি ধন্যবাদ জানিয়ে আগামী দিনের একটি সাম্প্রদায়িক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণায় আমাদের সনাতনী যুব সমাজকে, আমাদের সনাতনী নারী সমাজ, আমাদের সনাতনী সমাজকে একেবারে সরকারের একেবারে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে আমরা দেখতে পাবো, সেটি আমি প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ, সবার প্রতি কৃতজ্ঞতা। আজকের আয়োজন আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজককে ধন্যবাদ জানাচ্ছি।